হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন একদম দারুণ চলছে। তো লাস্ট যে বায়োসাভারের আমরা ক্লাসটা করেছিলাম সেটাও তোমরা সুন্দরভাবে দেখে নিয়েছো এবং বুঝতে পেরেছো। তো আজকে আমরা ম্যারাথনলি কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, নিট জিমেন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যাতে করে বায়োসাভারে তোমাদের পুরো ধারণাটি একদম কমপ্লিটলি ঠিক হয়ে যাবে। তোমরা একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে তোমরা কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকে আমাদের ক্লাস। দেখো 2023 সালে এই ধরনের একটা প্রবলেম এসছে, এরকম একটা সার্কিটের জন্য, সার্কিট ঠিক বলবো না, এই দিক দিয়ে এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটাই চলে আসছে এদিকে। প্রত্যেকটা কারেন্টের ভ্যালু হচ্ছে এখানে আই। তাহলে বলছে ও পয়েন্ট, যেটা কিনা এই দুটো পয়েন্টের মিড পয়েন্টে আছে, সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা কত। তো লাস্ট যে ক্লাসটা আমাদের করা হয়েছে সেখানে এরকম ইনফাইনাইট, সেমি ইনফাইনাইট, এভরিথিং ক্ষেত্রে আমরা ডিসকাস করেছি, তারই একটা অ্যাপ্লিকেশন। তাহলে এখানে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখানে প্রবলেমটা দেওয়া আছে, এখানে আই কারেন্ট ফ্লো করছে, এখানেও আই, এখানেও আই এবং এটাও হচ্ছে আই, এটা প্রবলেমের মধ্যে দেওয়া গেছে। তাহলে এ থেকে বি এর দিকে যে কারেন্টটা যাচ্ছে, তাহলে সেই কারেন্টটার জন্য আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করেছিলাম। তাহলে এই সেগমেন্টের জন্য, এবির জন্য, ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড উইল বি ইকুয়াল টু 0, কারণ একই লাইনের জন্য আছে, এবং সেরকম একই কারণে ডি থেকে যে কারেন্টটা এদিকে আসছে তার জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড 0। তারপর আমাদের এফেক্টিভ, আমাদের ভাববো কিভাবে, তাহলে এফেক্টিভ পড়ে গেছে হচ্ছে এখানে এই এ রিজিয়ন, আর এখানে যদি বি রিজিয়ন, এটাই হচ্ছে এফেক্টিভ রিজিয়ন। এবং এই দুটো ক্ষেত্রেই দেখো এটা হচ্ছে সেমি ইনফাইনাইট কেস, এই দুটোই হচ্ছে আমাদের সেমি ইনফাইনাইট কেসের মতো, যেখানে আমাদের ডিসটেন্সটা হচ্ছে a/2 হবে। তো সেমি ইনফাইনাইট ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত ছিল, b = μ0 I ডিভাইডেড বাই 4 π a, যেখানে a হচ্ছে আমাদের ডিসটেন্স ছিল, মানে এই হচ্ছে আমাদের সেমি ইনফাইনাইট ওয়্যার। আমাদের যদি এখান থেকে a ডিসটেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলা হয়, তাহলে আমাদের ফর্মুলাটা ছিল দিস। এবার এটাই যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কি আছে দেখো, এখানে ফার্স্ট অফ অল এই রিজিয়নটার জন্য, এই রিজিয়নের জন্য ম্যাগনেটিক ফিল্ড BA = μ0 I ডিভাইডেড বাই 4 π, এর জায়গায় এখানে ডিসটেন্সটা হচ্ছে কত, a/2 করে, কারণ পুরো রিজিয়নটা a, তাহলে a/2 ডট না ক্রস, কারেন্ট এদিকে আসছে, তাহলে dl নিচের দিকে, dl ক্রস আর করলে বুড়ো আঙুলটা কোন দিকে, বাইরের দিকে। তার মানে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তোমার ডট ম্যাগনেটিক ফিল্ড, এবং সেটা কত, μ0 I ডিভাইডেড বাই 2 π a। আর বি ইকুয়াল টু কত, বি রিজিয়নের জন্য কত হবে, আবার উপরের দিকে আসছে, সেম ফর্মুলা দাঁড়াবে, কেননা সেমি ইনফাইনাইট কেসই। তাহলে μ0 I ডিভাইড বাই ডিসটেন্সটাও a/2 আছে, তাহলে একই ভ্যালু, তাহলে μ0 I ডিভাইডেড বাই 2 π a। এখানেও dl ক্রস আর করলে বুড়ো আঙুল কোন দিকে আছে, বাইরের দিকে, তাহলে এটাও ডট। তাহলে আলটিমেটলি দিস টু উইল বি অ্যাডেড। তাহলে বি নেট দুটোকে অ্যাড করে দিলে সহজেই বোঝা যাচ্ছে, এখানে 2 আছে, তাহলে যোগ করে দিলে আসবে μ0 I ডিভাইডেড বাই π a। দেখো কত তাড়াতাড়ি তোমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে প্রবলেম সলভ করতে পারবে। তো অ্যানসার হয়ে গেল দিস। নেক্সট প্রবলেম আছে, আমরা এরকম প্লেনটি অফ প্রবলেম আজকে ডিসকাস করব। দেখো এখানে রেগুলার হেক্সাগন দেওয়া আছে, প্রত্যেকটা সাইড হচ্ছে a করে, তাহলে বলছে এই রেগুলার হেক্সাগনের সেন্টারে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত। এখানেও একই রকম ভাবে আমরা 6টা সাইড আছে, 6টা সাইডের জন্য ইন্ডিভিজুয়াল ম্যাগনেটিক ফিল্ড বের করব। যেহেতু সিমেট্রিক ফিগার, তো সেই জন্য আমাদের প্রত্যেকটা সাইডের জন্য সেম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে ও পয়েন্টে। সো আমরা একটা সাইডের জন্য বের করব, তাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এবং ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য আমরা আলোচনা করেছিলাম যে যদি আমরা এরকম ক্লোজড কয়েল হয়ে যায়, তাহলে আমরা জাস্ট সার্কুলার কয়েলের মতো করেই ভাববো, যেদিকে কারেন্টটা ফ্লো করছে সেইভাবে যদি আমরা এই কার্ল করি 4টে আঙুল, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে, আমাদের রাইট হ্যান্ড থাম্ব যেদিকে থাকবে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে আমাদের এখানে ডট ম্যাগনেটিক ফিল্ড দাঁড়াবে ফার্স্ট। এবার ম্যাগনেটিক ফিল্ড ভ্যালু কত হবে সেটা যদি বের করতে হয়, আমরা যে কোনো একটা সাইড, আমরা এই সাইডটা কনসিডার করি। তো এই সাইড কনসিডার করার জন্য দেখো আমরা এটাকে যদি আমরা এ বি ধরে নিই, তাহলে একটু এলাবোরেটলি বড় করে আমরা একটু আঁকি, তাহলে এটা হচ্ছে এ থেকে বি এর দিকে, আমাদের চাই হচ্ছে ও পয়েন্টে। তাহলে এখান থেকে আমাদের নিয়মটা কি, প্রথমে একটা পারপেন্ডিকুলার এঁকে ফেলা, এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটাকে আমরা প্রথমে কনসিডার করি হচ্ছে আমাদের এ দিয়ে, কিন্তু অলরেডি এখানে এ আছে বলে আমরা পারপেন্ডিকুলারটাকে এ ধরতে পারছি না, এটা হচ্ছে এল দিচ্ছি বা ডি ধরি।
পারপেন্ডিকুলারটাকে ডি বলা হলো। তাহলে আমাদের সমস্ত ফর্মুলায় যেখানে মিউ নট আই বাই নিচে 4 পাই ডি ছিল, 4 পাই এ ছিল ফর্মুলাতে, ওখানে ডি দিয়ে রিপ্লেস করবো। এবং আমাদের এই পয়েন্ট থেকে, যেটা কিনা আমাদের কালকে আমরা আগামী গত দিনে যে আমাদের ভিডিওটা দেখিয়েছি, সেখানে পি পয়েন্ট কনসিডার করেছিলাম, এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট। আমি নামটা একটু পাল্টে দিয়েছি এখানে। তাহলে এই পয়েন্ট থেকে এটা যোগ করে দেবো, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, আর এখান থেকে এই পয়েন্ট যোগ করে দেবো, এটা হচ্ছে বি পয়েন্ট। এবার রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হয়, ইন্টেরিয়র অ্যাঙ্গেল পুরোটা 60 60 60, এবং এই অ্যাঙ্গেলগুলো কত হয়, দ্যাট ইজ ইকুয়াল টু 120 করে হয়। তাহলে আমাদের এটা যদি 120 হয়ে যায়, তাহলে অবভিয়াসলি এটাও হবে হচ্ছে আমাদের, আচ্ছা এটা 120 না, এখান থেকে যদি আমরা যোগ করে দিই তাহলে একদম ভাগ করে দিচ্ছে, তাহলে এটাও 60 ডিগ্রি। এখান থেকে যদি এইভাবে এটা যোগ করে দিই তাহলে এটাও হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এবং অবভিয়াসলি দিস অ্যাঙ্গেল দিস সাইড ইজ অলসো 60 ডিগ্রি। তাহলে আলটিমেটলি যোগ করে দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, আবার এখানে মাঝখানে ভাগ হয়ে গেছে, তাহলে আমাদের আলফা বিটা বলে যে অ্যাঙ্গেলটা ক্লেম করেছিলাম, এই পুরোটাই এখানে 30 ডিগ্রি 30 ডিগ্রি করে থাকবে। ক্লিয়ার? তাহলে যদি 30 ডিগ্রি 30 ডিগ্রি করে হয়ে যায়, তাহলে আমাদের এই সাইডটা, প্রত্যেকটা সাইড যদি এ হয়, তাহলে দিস ইজ ইকুয়াল টু এ বাই 2। আবার এই আলফা 30 ডিগ্রি পেয়ে গেছি, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা পেতে গেলে কি হয়, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার হাইট হচ্ছে তোমার ডি। তাহলে ডি ইজ ইকুয়াল টু, আমাদের ফর্মুলায় ছিল √3/2 ইন্টু সাইড। এইভাবেও যেমন ভাবা যায়। আবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে কনসিডার করে নিয়ে, এটা হচ্ছে আমাদের a/2, বা এই সাইডটাও যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, এটাও হচ্ছে আমাদের a করে, এটা a/2। তাহলে আমাদের d ইজ ইকুয়াল টু, এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করে করা যাবে, বা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করেও করা যাবে, যে a/2 ডিভাইডেড বাই d ইজ ইকুয়াল টু tan 30। সেখান থেকে আমরা d ইজ ইকুয়াল টু √3/2 ইনটু a পেতে পারি। যেভাবে খুশি হোক, আমাদের এটা পিওর ম্যাথমেটিক্স। তাহলে আমাদের সাইডের লেন্থটা পেয়ে গেলাম। তাহলে b ডিউ টু দিস ইকুয়াল টু কত, b ডিউ টু ab অংশের জন্য মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই ইনটু d ইনটু sin 30 প্লাস sin 30। আলফা এবং বিটা দুটোই হচ্ছে 30 ডিগ্রি করে। তাহলে মিউ নট ইনটু i ডিভাইডেড বাই 4 পাই, d এর জায়গায় কত বসাচ্ছি, √3/2 ইনটু a ইনটু sin 30 ভ্যালু হচ্ছে হাফ, এখানেও একটা হাফ আসছে, তাহলে হাফ প্লাস হাফ করলে 1। এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি পাবো হচ্ছে মিউ নট i ডিভাইডেড বাই 2√3 ইনটু পাই a। এটা একটা সাইডের জন্য। দেয়ারফর 6টা সাইডের জন্য, যেহেতু প্রথমেই বললাম আমরা হচ্ছে এটা সিমেট্রিক ফিগার, তাই এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে 6 ইজ টু মিউ নট ইনটু i ডিভাইডেড বাই 2√3 ইনটু পাই a। এখান থেকে কাটলে একটা 3 আসছে, বোথ সাইডকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, √3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আসছে হচ্ছে √3 ইনটু মিউ নট ইনটু পাই ডিভাইডেড বাই পাই, এবং এটা হচ্ছে তোমার ডট ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? দেখো এই প্রবলেমটা, a long straight wire along the z axis carries a current I। তাহলে প্রথমে ছবিটা একটু সুন্দরভাবে আঁকা হোক। এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস and this is y অ্যাক্সিস। এটা x আর এটা যদি y হয়, তাহলে z অ্যাক্সিসটা হচ্ছে আমাদের বোর্ড থেকে বাইরের দিকে, কিন্তু কারেন্ট বলছে নেগেটিভ z এর দিকে যাচ্ছে। তাহলে কারেন্টটা হচ্ছে বোর্ডের প্লেনের ভেতরে আছে, তো আমরা বোর্ডের প্লেনের ভেতরে মানে কারেন্টটাকে ক্রস দিয়ে বললাম। এখানে কিন্তু কারেন্টটাকে আমরা ক্রস বলছি, নট ভেক্টরটাকে, মানে ম্যাগনেটিক ফিল্ডকে নয়। তাহলে কারেন্টটা বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে, আর এক্স ওয়াই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই। তাহলে কারেন্ট থেকে তাহলে ডিএলটা হচ্ছে বোর্ডের ভেতরের দিকে, আর যেই পয়েন্ট আমাদের পয়েন্ট অফ কনসিডারেশন সেটা হচ্ছে বোর্ডের প্লেনে আছে। তাহলে সেখান থেকে যদি আমরা যোগ করে দিই এই পয়েন্টটাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর আর এর ডিরেকশন, এবং এটাই হচ্ছে ভেক্টর আর এর ম্যাগনিটিউড বটে, মড আরটা। তো আমরা ডিসকাস করেছিলাম ওই আমাদের প্রিভিয়াস ফার্স্ট লেকচারে, যে আমাদের ডিবি ডিরেকশনটা বের করতে হবে। ডিবি এর ডিরেকশনটা হচ্ছে ডিএল ক্রস আর যেদিকে সেদিকে, এবং এই কারণের জন্য এই বি ভেক্টরটা আমাদের ডিএল এর সঙ্গেও পারপেন্ডিকুলার, এবং বি ভেক্টরটা আবার আর এর সঙ্গেও পারপেন্ডিকুলার, দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে বি এর সঙ্গে তো পারপেন্ডিকুলার, ডিএল তো বটেই, মানে বিটা কাজ করছে এমন একটা দিকে, ডিএল যেদিকে কাজ করবে তার পারপেন্ডিকুলার।
ডিএল যেহেতু বোর্ডের পারপেন্ডিকুলার, তার মানে বি ভেক্টরটা বোর্ডের প্লেনে হবে, ফার্স্ট বোর্ডের প্লেনে থাকবে। আবার বি ভেক্টরটা হচ্ছে আর এর সঙ্গেও পারপেন্ডিকুলার। আর ভেক্টরটা যদি এরকম হয় এদিকে, তাহলে এর পারপেন্ডিকুলার এদিকে, তার মানে বি ভেক্টরটা বোর্ডেও আঁকতে পেরেছি আমরা। আবার ডিএল এর সঙ্গে যেহেতু পারপেন্ডিকুলার সে কারণে যেন বোর্ডে এঁকেছি, আবার আর এর সঙ্গে পারপেন্ডিকুলার কারণ হচ্ছে এই লজিক অনুযায়ী, তাহলে বি এর অরিজিনাল ডিরেকশনটা হচ্ছে এইদিকে, ব্যাস। তো এটা যদি আমাদের x, 1 y হয়, তাহলে অবভিয়াসলি যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলি, দেখো আমাদের এই অ্যাঙ্গেলটাও আমাদের থিটা হবে। আর এটা যদি b হয়, তার মানে আমাদের নিচের দিকে b এর b cos থিটা কম্পোনেন্টটা থাকবে, আর এদিকে থাকবে হচ্ছে b এর b sin থিটা কম্পোনেন্টটা। তাহলে x এর দিকে b sin থিটা কম্পোনেন্ট, আর y এর দিকে বা নেগেটিভ y এর দিকে b cos থিটা কম্পোনেন্ট। তাহলে আমরা b সম্বন্ধে একটা কথা বলতে পারি, b উইল বি ইকুয়াল টু b sin থিটা i ক্যাপ, আর y যদি নেগেটিভ দিকে আছে তাই জন্য বলছি b cos থিটা j ক্যাপ। ফার্স্ট অবজারভেশন আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার b এর ভ্যালু কত হয়, মড b ইজ ইকুয়াল টু হচ্ছে এখান থেকে মড b কমনও নিয়ে নেওয়া যায়, এবং কমন না নিয়ে একবারই বলছি b এর ভ্যালু কত, মিউ নট i ডিভাইডেড বাই, এটা ইনফাইনাইট y তার মানে 2 পাই r, তাহলে b ইকুয়াল টু মিউ নট i ডিভাইডেড বাই 2 পাই r, এটা দুই ক্ষেত্রে আসবে। নেক্সট ভেতরে থাকছে sin থিটা i ক্যাপ মাইনাস cos থিটা j ক্যাপ। sin থিটার ভ্যালু কত, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে আমাদের এই পয়েন্টটা xy হলে দিস ইজ x, আর এই পারপেন্ডিকুলারটা হচ্ছে y, তাহলে এখান থেকে সহজেই বুঝতে পারা যাচ্ছে sin থিটার ভ্যালু অ্যাকচুয়ালি y বাই মড r, তাহলে সেটাকে আমরা লিখছি y বাই r i ক্যাপ। আর মাইনাস cos থিটা ইকুয়াল টু কি আসবে, তাহলে cos থিটা ইকুয়াল টু, এটা থিটা হলে cos থিটা হলো বেস বাই, তাহলে x বাই r, এত j ক্যাপ। তাহলে আরটা যদি এখান থেকে আবার বাইরে বেরিয়ে যদি r স্কয়ার হয়ে যায়, তাহলে r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, দেখো প্যাটার্নটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে চলে এলো মিউ নট i 2 পাই, এখানে একটা r স্কয়ার থাকতো, r স্কয়ার মানে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর আছে হচ্ছে y i ক্যাপ মাইনাস x j ক্যাপ, দিস ইজ ভেক্টর b। তাহলে কোনটা আমাদের অপশন আসছে, y i ক্যাপ মাইনাস x j ক্যাপ, তাহলে a ইজ দি আমাদের অ্যানসার। Okay, the magnetic field at the center of a current carrying circular loop is B1. তাহলে এই হচ্ছে আমাদের সার্কুলার লুপ, তার ফার্স্ট কেস হচ্ছে সার্কুলার লুপ, তার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে লেট আস অ্যাজিউম ক্লকওয়াইজ, তাহলে হচ্ছে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্রস ম্যাগনেটিক ফিল্ড, এবং তার ভ্যালু ইকুয়াল টু কত হয়, যদি কারেন্টের ভ্যালু a হয় এবং রেডিয়াসটা যদি আমাদের r হয়, তাহলে মিউ নট i ডিভাইডেড বাই 2a, দিস ইজ দি ভ্যালু অফ b1। তাহলে এখানে আর যখন ডিস্টেন্সটা যখন √3 টাইমস রেডিয়াস, তাহলে আমাদের আরেকটা ফর্মুলা আমরা দেখেছিলাম যে অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট যেটা সেন্টার থেকে যদি x ডিস্টেন্স দূরে হয়, রেডিয়াসটা সেম আছে, রেডিয়াসটা এর মতোই r, তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়ায় b2 ইজ ইকুয়াল টু, মেন ফর্মুলা ছিল যেটা মিউ নট i ইনটু s স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু s স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে a এর জায়গায় r লিখবো, তাহলে r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, দিস ইজ দি ফর্মুলা। এবার এখানে x এর ভ্যালুটা কত বলছে, দ্যাট ইজ x ইকুয়াল টু √3 টাইমস দ্যাট উইল রেডিয়াস, তাহলে x ইকুয়াল টু √3 r বসাবো, তাহলে এখানে জাস্ট আমরা x ইজ ইকুয়াল টু r √3 যদি বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি, মিউ নট i ইনটু r স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু r স্কয়ার প্লাস x স্কয়ার মানে হচ্ছে 3r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, একটু জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তাহলে মিউ নট i ইনটু r স্কয়ার, এখান থেকে 2 4r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে 4r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 যদি করা হয়, তাহলে এরাও ক্যালকুলেশনের সময় ম্যাথমেটিক্স কি বলছে, প্রথমে এটাকে হোল টু দি পাওয়ার হাফ করে নিয়ে তাকে কিউব করো, তাহলে 4 কে হোল টু দি পাওয়ার হাফ করলে 2, আর এখান থেকে আসছে r, তাহলে এখানে আলটিমেটলি আসছে 2r টু দি পাওয়ার, তাহলে কিউব চলে এলো, একটু করে দেখাতে পারলে ভালো, তাহলে ইকুয়াল টু আসছে মিউ নট i r স্কয়ার নিচে 2 ইনটু 2r তার কিউব, তাহলে এখান থেকে নেক্সট চলে আসলো মিউ নট i ইনটু r স্কয়ার, এখান থেকে 2 ইনটু 8r কিউব, আমরা এইভাবেই রাখছি 2r কিউব, তাহলে একটা r স্কয়ার, আর এখানে r কেটে গেলে মিউ নট i
ডিভাইডেড বাই 16R, এটা হয়ে গেল B2। এবার আমাদের বের করতে বলছে B1 বাই B2 কত, তাহলে বুঝতেই পারছো এখান থেকে B1 ডিভাইডেড বাই B2 করলে আমাদের ক্যালকুলেশন করলে এখান থেকে R আসবে। আচ্ছা, আমাদের রেডিয়াসটাকে R নিয়েছিলাম, তাহলে এখানে আমাদের R নিতে হবে, তাহলে B1 বাই B2 ইজ ইকুয়াল টু R। দেখো, এই ধরনের প্রবলেম করার জন্য আমরা এখন জেনে গেছি প্রত্যেকটার জন্য কি ফর্মুলা হয়। এই অংশটার জন্য তিনটে সেগমেন্ট এখানেও আছে, এখান থেকে তিনটে কারেন্ট, এটা হচ্ছে তোমার আই কারেন্ট, এখান থেকে এই প্রথমে হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল কারেন্টটা এলো, তারপর ওয়াই জেড প্লেন বরাবর এইভাবে একটা সেমি সার্কুলার আর্ক বরাবর কারেন্ট গেছে, এবং ফাইনালি আবার এক্স অ্যাক্সিস প্যারালাল করে সেম কারেন্ট আই বেরিয়ে চলে এসেছে। তাহলে এই দুটো রিজিয়নের জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমাদের স্ট্রেট লাইন বা সেমি ইনফাইনাইট, তাই এখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হয় B ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর। আর বলতে এই ডিসটেন্সটার কথা বলা হয়েছে, সেমি সার্কুলার আর্কের রেডিয়াসটা যদি আর হয় তাহলে এটাও আমাদের আর হবে, ডিসটেন্সটা প্রত্যেকটা ক্ষেত্রে আর। তাহলে এই হচ্ছে ম্যাগনিটিউড পার্ট, এটার জন্য যা হবে এটার জন্য তাই হবে। কিন্তু মেন যেটা দাঁড়ালো ডিরেকশন, আর এটুকু অংশের জন্য এই কার্ভ অংশের জন্য B ইকুয়াল টু কত হয়, তাহলে এটা যদি আমি বলি B1 দ্যাট ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে B3, আর B2 এর জন্য আসছে হচ্ছে সেমি সার্কুলার আর্ক, তো আমাদের ফর্মুলা ছিল মিউ নট R ডিভাইডেড বাই 2R ইনটু থিটা ডিভাইডেড বাই 2 পাই, যেখানে থিটা ইকুয়াল টু আমরা এখানে পাই বসাই, কেননা সেমি সার্কেল, তাই জন্য ফর্মুলাটা দাঁড়ায় মিউ নট আই ডিভাইডেড বাই এখানেও আসছে 4R, তাহলে 4 পাই আর এখানে সবকটাই এই ধরনের প্যাটার্নে আসবে। প্রবলেমটা হলো যে এখানে ভেক্টর নোটেশন দেওয়া আছে, তো ভেক্টর নোটেশন করতে গেলে আমরা জানা আছে যে কোনো ভেক্টরের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হয় ডিএল ক্রস আর, যেদিকে সেদিকে। তাহলে ফার্স্ট এই প্রথম অংশটার জন্য তাহলে B1 তার ডিরেকশনটা কোন দিকে হবে, B1 এর ডিরেকশনটা দেখো, ডিএল কোন দিকে আছে, ডিএল আছে হচ্ছে আমাদের নেগেটিভ এক্স এর দিকে, কারণ পজিটিভ এক্সটা এদিকে, তাহলে নেগেটিভ এক্স এর দিকে, তাহলে হচ্ছে ডিএল মানে হচ্ছে মাইনাস আই ক্যাপ। আর আর কোন দিকে আছে, আর হচ্ছে তোমার এই দিকে, এর রেসপেক্টে ও পয়েন্ট টুয়ার্ডস রাইট সাইড, মানে পজিটিভ ওয়াই এর দিকে আছে, তাহলে জে ক্যাপ মাইনাস আই ক্যাপ ক্রস জে ক্যাপ। আই ক্রস জে ইকুয়াল টু কে হয়, তাহলে মাইনাস সাইন থাকার জন্য এটা হয়ে গেল হচ্ছে মাইনাস কে ক্যাপ। ওকে, সিমিলারলি আরেকটা B3টার ডিরেকশনটাও কনসিডার করা যায়। B3 ডিরেকশন কোন দিকে আসবে, এবার এটা হচ্ছে তোমার ডিএল কোন দিকে আছে, ডিএল হচ্ছে পজিটিভ আই ক্যাপের দিকে, কারণ এক্স এর দিকে, তাহলে ডিএল হচ্ছে আই ক্যাপের দিকে। আর এর রেসপেক্টে এটা কোন দিকে আছে, নেগেটিভ ওয়াই এর দিকে আছে, ডিএল ক্রস আর, এই পয়েন্টের রেসপেক্টে এটা আর হচ্ছে তোমার নেগেটিভের দিকে আছে, তাহলে মাইনাস জে ক্যাপ। তাহলে আই ক্যাপ ক্রস মাইনাস জে ক্যাপ মানে এর মধ্যে দাঁড়ালো, তার মানে এটাও হচ্ছে তোমার মাইনাস কে ক্যাপের দিকে। তাহলে B1 আর B3 দুটোর ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই সেম, এবং সেটা হচ্ছে এবার নোটে ফেলি, তাহলে ভেক্টর B1 ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর মাইনাস কে ক্যাপ, আর B3 এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের B3। পরে তাহলে B2, তাহলে B2 ম্যাগনিটিউড তো আমাদের জানা আছে, B2 ম্যাগনিটিউড ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4R। এবার সেমি সার্কুলার মানে হচ্ছে আমাদের হাতটাকে ঘুরিয়ে দিই, তাহলে এইভাবে হাতটা ঘুরিয়ে দিলে বুড়ো আঙুল হচ্ছে বোর্ডের ভেতরের দিকে, আর আমাদের ছবি অনুযায়ী হচ্ছে এক্স হচ্ছে বোর্ডের বাইরের দিকে, তাহলে বোর্ডের ভেতরের দিকে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস আই ক্যাপ, তাহলে এটা দাঁড়িয়ে গেল হচ্ছে মাইনাস আই ক্যাপ। তাহলে এই তিনটে ভেক্টর রেজাল্ট্যান্ট ইজ ইকুয়াল টু হবে কত, তাহলে B1 ভেক্টর B1 প্লাস ভেক্টর B2 প্লাস ভেক্টর B3, এই সবগুলোর মধ্যে একটা মাইনাস আছে, তাহলে এখানে দেখো মাঝে সাইনটা মাইনাস করে, তাহলে আলটিমেটলি করে দেখো ভেক্টর B উইল বি দি অ্যানসার। ভেরি সিম্পল ওয়ে, এখন আমরা অনেক বেশি ম্যাচিউর করে গেছি, আশা করি এগুলো বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না। Okay. An electron moving in a circular orbit of radius r makes n rotation per second. Moving in a circular path, radius হচ্ছে তোমার r, ক্লকওয়াইজ কে অ্যান্টি ক্লকওয়াইজ কিছু বলে দেওয়া নেই, আমি ক্লকওয়াইজ হচ্ছি, তাহলে রিভলিউশন হচ্ছে তোমার ই, মানে রিভলিউশন n খানা করছে, একটা ইলেকট্রন মুভ করছে। আমরা জানি কি কারেন্ট I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে যে কোনো একটা পয়েন্ট যদি আমরা কনসিডার করি,
এবং যদি আমাদের ইলেকট্রনের টাইম পিরিয়ডটা বলে ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে হচ্ছে n রোটেশন, মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে n, তাহলে অবভিয়াসলি টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/n। তাহলে কোনো একটা পয়েন্ট ও ক্রস করার আবার t টাইম পর এখানে ফিরে আসছে, তাহলে কারেন্ট I ইজ ইকুয়াল টু যে q বাই t, তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি I ইজ ইকুয়াল টু যে q ডিভাইডেড বাই t যে ডেফিনেশন, সেখানে q ইজ ইকুয়াল টু এখানে একটা ইলেকট্রন e, আর t মানে হচ্ছে আমাদের এখানে ক্যাপিটাল T, ক্যাপিটাল T টাইম পর ও ফিরে আসছে, তাহলে e ডিভাইডেড বাই t 1/t ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের n। তাহলে আমাদের এখান থেকে একটা ডেফিনেশন আমরা অলওয়েজ মনে রাখতে পারি যে একটা ইলেকট্রন তার যদি রিভলিউশনটা যদি n হয় পার সেকেন্ডে, তাহলে কারেন্ট ওটার জন্য যে কন্ট্রিবিউশনটা হবে সেটা হচ্ছে n ইনটু e। তাহলে যত ফাস্ট ও মুভ করবে তত আমাদের কিন্তু i এর ভ্যালু বেশি হবে। তাহলে i পেয়ে গেলাম। এবার ইলেকট্রনের মুভমেন্টটা যদি আমাদের ডান দিকে বলি, ইলেকট্রন যেদিকে মুভ করে কারেন্ট তার উল্টো দিকে মুভ করবে। তাহলে আমি যদি এটাকে বলি কারেন্ট আমাদের i, তাহলে অবভিয়াসলি ইলেকট্রনটা মুভ করছে তার উল্টো দিকে। ইলেকট্রন যেদিকে মুভ করে তাহলে ইলেকট্রনের মুভমেন্টটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই জন্য কারেন্ট মুভ করছে আমাদের ক্লকওয়াইজ, এবং তার জন্য ম্যাগনেটিক ফিল্ডও তার মানে আসবে হচ্ছে তোমার ক্রস ম্যাগনেটিক ফিল্ড। নাও I কারেন্ট, তার জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের আমাদের ফর্মুলা জানা আছে, B ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু I ডিভাইডেড বাই 2R। I এর জায়গায় n বসিয়ে দিই, তাহলে মিউ নট ইনটু n ইনটু e ডিভাইডেড বাই 2R, তো C ইজ দি অ্যানসার। ওকে, তাহলে এখান থেকে যে তথ্যটা আমরা পেলাম যে যদি একটা ইলেকট্রন সে যদি সার্কুলার ট্র্যাকে ঘোরে এবং তার যদি নাম্বার রোটেশনস পার সেকেন্ড যদি n হয়, তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু n ইনটু e। আর যদি এটা টাইম পিরিয়ডের আকারে দেওয়া থাকে তাহলে কারেন্ট I ইজ ইকুয়াল টু e ডিভাইডেড বাই ক্যাপিটাল T, যেখানে e হচ্ছে ইলেকট্রনের চার্জ। ওকে, দেখো এরকম একটা সার্কিট বা এরকম একটা দেওয়া আছে সিস্টেম, যেখানে এই একটা সার্কুলার ট্র্যাক, তার পি আর কিউ যে কোনো দুটো পয়েন্ট যেটা কিনা সেন্টারে থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে, আর পি এর সঙ্গে ব্যাটারির পজিটিভ আর কিউ এর সঙ্গে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল যোগ করা আছে, তার জন্য একটা কারেন্ট I ফ্লো করছে, এটা একটা কন্ডাক্টিং লুপ। প্রশ্ন হচ্ছে তাহলে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। তো একটা জিনিস, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম এবং খুব সুন্দর কনসেপ্ট এখানে আছে। তাহলে এই পি পয়েন্টে কারেন্টটা আসার পর অবভিয়াসলি কারেন্টটা দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে, এটা I1 এবং এটা হচ্ছে I2। আমরা দুটোই যেহেতু PQ, তাই আমি একটা পয়েন্ট আমি এখানে নিলাম, এটা মনে করো C পয়েন্ট, আর এদিক দিয়ে হচ্ছে D পয়েন্ট। তাহলে PCQ একটা পয়েন্ট, একটা ট্র্যাক যার মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, আর PDQ আর একটা ট্র্যাক। এবং আমরা নিশ্চয়ই বলতে পারবো যে potential across PCQ that must be equal to potential across PDQ, কেননা আলটিমেটলি যে ব্যাটারিটা যোগ করা আছে এটা P আর Q এর সঙ্গে যোগ করা আছে, তার মানে এরা প্যারালালে আছে, তাই যে পথেই যাওয়া হোক না কেন আমাদের কিন্তু এই দুটো পোটেনশিয়াল সেম হবে। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে থিটা যদি এটা হয় তাহলে এটা হয়ে গেল আমাদের 360 মাইনাস থিটা বা হোয়াটএভার 2 পাই মাইনাস থিটা। তাহলে আমাদের যে ফর্মুলাটা আমরা জানি B এর মিউ নট I ডিভাইডেড বাই 2a ইনটু থিটা ডিভাইডেড বাই 2 পাই, এই একটা ফর্মুলা আমরা করেছি। তাহলে এই PCQ এইটুকু অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, তাহলে B ডিউ টু PCQ is equal to mu naught I divided by 2a, I এর জায়গায় লিখবো হচ্ছে I1, কারণ এখান থেকে I1 কারেন্ট ফ্লো করছে, আর থিটা তো থিটা আছে কিন্তু 2 পাই জায়গায় 2 পাই লেখা হলো। এবং এটা কোন দিকে, ডট না ক্রস, খেয়াল করে দেখো এইটুকু অংশের জন্য কারেন্টটা হচ্ছে এরকম সার্কুলার আর্কে এরকম বুড়ো আঙুলটা আছে হচ্ছে বাইরের দিকে, তার মানে এটা হচ্ছে ডট। আর ভেক্টর বি ডিউ টু PDQ এটার জন্য আসবে মিউ নট I2 ডিভাইডেড বাই 2a, এবার থিটার জায়গায় আমরা কত লিখব, 2 পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 পাই, এটা হয়ে গেল ক্রস ম্যাগনেটিক ফিল্ড। তার মানে রেজাল্ট্যান্ট হবে এটা মাইনাস এইটা। ওকে, নেক্সট এবার আবার আমরা দেখি যেহেতু এই দুটো পোটেনশিয়াল আমাদের সেম, তাহলে অবভিয়াসলি
ভি ইজ ইকুয়াল টু ওহম বলছে আই ইনটু আর। তাহলে এই ট্র্যাকের জন্য কারেন্ট হচ্ছে আমাদের I1, আর এর রেজিস্ট্যান্স যদি আমরা বলি আর PCQ, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে আসবে I2 ইনটু আর PDQ। এবার আর এর ভ্যালু কি কি বিষয়ের উপর নির্ভর করেছিল? আর ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এ, যেখানে এল হচ্ছে তোমার লেন্থ আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া আর রো হচ্ছে রেজিস্টিভিটি। তাহলে I1 ইনটু রো ইনটু এল, L of PCQ divided by A, that is equal to I2 into rho into L of PDQ divided by A। একটা জিনিস দেখো, এখানে দুটো একই মেটেরিয়াল দিয়ে তৈরি এবং ক্রস সেকশনও সেম আছে, তাই দুটোই A লেখা হয়েছে এবং দুটোই রো আছে। তো রো ক্যান্সেল, A ক্যান্সেল, তাহলে এখান থেকে চলে এলো I1 into L of PCQ, that is equal to I2 into L of PDQ। আবার L ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর থিটা, একই সার্কেলের মধ্যে আছে, তার রেডিয়াস যদি আমাদের এখানে ধরে নিই ক্যাপিটাল আর, তাহলে আর ইনটু থিটা, তাহলে I1 ইজ ইকুয়াল টু আর ইনটু থিটা এই অ্যাঙ্গেলটা, আর এখানে আসবে হচ্ছে I2 ইজ ইকুয়াল টু আর ইনটু 2 পাই মাইনাস থিটা। তাহলে এখান থেকে আর আর যদি ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে আসছে I1 ইজ ইনটু থিটা ইজ ইকুয়াল টু I2 ইনটু 2 পাই মাইনাস থিটা। এটা একটা ইন্টারেস্টিং জায়গায় চলে এলো। এখানে দেখো তো BPCQ I1 ইনটু থিটা, আর এখানে হচ্ছে I2 ইনটু 2 পাই মাইনাস থিটা, বাকি সবগুলো প্যারামিটার সেম আছে। আবার এখান থেকে পেলাম I1 ইনটু থিটাও যা, I2 ইনটু 2 পাই মাইনাস থিটাও তাই। তাহলে আমরা খুব সহজেই বলতে পারছি অ্যাকচুয়ালি মড অফ ভেক্টর PCQ ইজ ইকুয়াল টু মড অফ ভেক্টর PDQ। মানে এই দুটো ভেক্টর যে এদের ম্যাগনেটিক ফিল্ড তাদের ম্যাগনিটিউড সেম, আবার আমরা আগেও দেখেছি এরা ডিফারেন্ট, দুটো ডিরেকশনও আলাদা, তার মানে আমাদের রেজাল্ট্যান্ট যে ম্যাগনেটিক ফিল্ড বি নেট দ্যাট শুড বি ইকুয়াল টু 0, এবং সেটা এই থিটার উপর ডিপেন্ডও করে না। তার মানে ডি অপশনে আছে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা বাট বি নট ইকুয়াল টু 0 বলা আছে, এটা ঠিক নয়। প্রপার অ্যান্সার হচ্ছে এ, দ্যাট ইজ 0 অ্যান্ড দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা অ্যাজ ওয়েল, থিটার উপর ডিপেন্ড করে না। তাহলে এ ইজ দি রাইট অ্যান্সার। ওকে, এই ধরনের প্রবলেমগুলো প্রথমে ভাববো কি করে একটু দেখো। বলছে একটা কপার ওয়্যারকে এরকম ভাবে আমরা ক্লোজলি ওন করেছি যাতে ইনার রেডিয়াসটা হচ্ছে আর আর আউটার রেডিয়াসটা হচ্ছে বি। তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা এই সেন্টারে কত হবে, এবং অবভিয়াসলি পার্ট বলা আছে জেড কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, যেহেতু এক্স ওয়াই প্লেনের মধ্যে বাঁকানো হয়েছে তাহলে অবভিয়াসলি আমরা এতক্ষণে শিখে গেছি যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে জেড এর দিকে, হয় পজিটিভ জেড নয় নেগেটিভ জেড এর দিকে, কিন্তু এখানে ঘুরছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে ডিরেকশনটা দেওয়া আছে, তো আমাদের বোর্ডের বাইরের দিকে আসছে, তাই পজিটিভ জেড এর দিকে ম্যাগনেটিক ফিল্ড হবে। তাই এই প্রশ্নটা এমনি আমরা জানা ছিল, আমার দরকার হচ্ছে ম্যাগনিটিউডটা অনলি। তো ম্যাগনিটিউডটা বের করার জন্য আমরা ফর্মুলা যেটা আমাদের দরকার পড়বে সেটা হচ্ছে মিউ নট, এখানে দেখো n নাম্বার অফ টার্মস যেহেতু থাকবে তাহলে মিউ নট ni ডিভাইডেড বাই 2r, দ্যাট ইজ দি আমাদের ম্যাগনেটিক ফিল্ড হয়। প্রশ্ন হচ্ছে এখানে nটা তো কমপ্লিটলি জুড়ে আছে, পুরো একদম a থেকে b পর্যন্ত কমপ্লিট অংশটা জুড়ে আছে, এবং স্মল r বলতে আমরা a নেব না b নেব, তার মানে আমাদের এখানে ডাইরেক্ট ফর্মুলা আমরা ইউজ করতে পারছি না, আমাদের একটা এলিমেন্টারি স্ট্রিপ মতো কনসিডার করে নিতে হবে। একটা ছোট এখান থেকে মনে করা যাক x ডিসটেন্স দূরে একটা সার্কুলার একটা স্ট্রিপ কনসিডার করে নিতে হবে x ডিসটেন্স দূরে, যার থিকনেসটা হচ্ছে আমাদের dx। আমি পুরোটা আঁকলাম না, থিকনেসটা হচ্ছে আমাদের dx থিকনেসের একটা স্ট্রিপ আমরা কনসিডার করেছি। তাহলে ওই dx থিকনেসের মধ্যে কতটা অ্যামাউন্ট অফ টার্মস থাকবে এটাকে যদি আমরা dn বলি, তাহলে ওই dx থিকনেসের মধ্যে dn ইজ ইকুয়াল টু কত হবে, পুরোটার মধ্যে আছে n খানা টার্মস এবং ছড়িয়ে আছে b মাইনাস a এর জন্য, তাহলে dn ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই b মাইনাস a ইনটু dx, সিম্পল ইউনিটারি মেথডের মতো করে b মাইনাস a এর মধ্যে ছড়িয়ে আছে n খানা স্ট্রিপ, তাহলে dx এর মধ্যে কতটা থাকবে। ওকে, তাহলে আমরা এখানে এবার b ইকুয়াল টু বলতে পারি তাহলে মিউ নট ইনটু dn ছোট টার্ম ইনটু i সেমই আছে, আর r এর জায়গায় লিখবো আমরা হচ্ছে তোমার 2x বসিয়ে দিই, এটা হচ্ছে ছোট এলিমেন্টারি, তাই db ইকুয়াল টু এখান থেকে আবার আমরা আসছি, তাহলে db ইজ ইকুয়াল টু মিউ নট
dn এর জায়গায় n ডিভাইডেড বাই b মাইনাস a, নিচে একটা আছে আবার dx ডিভাইডেড বাই x আছে, একটা 2 ও থাকছে, মিউ নট n dx ডিভাইডেড বাই সব b মাইনাস a, হ্যাঁ ঠিক আছে। তাহলে b উইল বি ইকুয়াল টু মিউ নট, এটা i মিস হয়েছে, তাহলে i একটা থাকবে, মিউ নট n ইনটু i ডিভাইডেড বাই 2 ইনটু b মাইনাস a ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x, লিমিট এই n টার্মসটা a থেকে b এর মধ্যে আছে, তাই লোয়ার লিমিট হচ্ছে a, আপার লিমিট হচ্ছে b, ইন্টিগ্রেশন dx বাই x ইকুয়াল টু ln x হয়, তাহলে অবভিয়াসলি আমরা পেয়ে গেলাম মিউ নট n i ডিভাইডেড বাই 2 ইনটু b মাইনাস a ln b by a. So this is our answer. Okay. দেখো, two similar coils of radius r are lying concentrically with their planes at right angles to each other. তা প্রথমে ছবিটা একটু এঁকে ফেলি। একটা হচ্ছে কয়েল এইভাবে আছে, ধরি আমরা এটা হচ্ছে x অ্যাক্সিস and this is y অ্যাক্সিস, আর এটাকে x বলি, এটাকে মনে করো y বলছি, এটাকে হচ্ছে z বলছি। তাহলে এটার মধ্যে দিয়ে এটা হচ্ছে xy প্লেনে রাখা আছে, এই একটা, আর আরেকটা রাখা আছে এরকম ভাবে, ওটা হচ্ছে তোমার xz প্লেনে। তো দুটো কারেন্ট, একটা হচ্ছে কারেন্ট বলছে i, আর একটার মধ্যে কারেন্ট বলছে মনে করা যাক 2i। তাই যেখান দিয়ে i কারেন্ট ফ্লো করছে, এই i কারেন্টের ডিরেকশনটা তাহলে এটা z এর দিকে কাজ করবে, আর যেটা এইভাবে কাজ করছে এটা পজিটিভ y এর দিকে কাজ করবে। xz প্লেনে যেটা আছে সেটা y এর দিকে অবভিয়াসলি পারপেন্ডিকুলার হয়, যেই প্লেনটার মার্ক হবে dl ক্রস r, তে পারপেন্ডিকুলার। যেটা xy প্লেনে থাকবে ম্যাগনেটিক ফিল্ড হবে y এর z এর দিকে, আর যেটা xz প্লেনে থাকবে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে হচ্ছে y এর দিকে। তাহলে আমাদের দুটো যে ভেক্টর, একটা যদি b1 হয়, b1 ইকুয়াল টু মিউ নট i ডিভাইডেড বাই 2r, i কারেন্ট যাচ্ছে আমি ধরে নিয়েছি হচ্ছে xy এর মধ্যে দিয়ে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা k ক্যাপের, তাহলে এটা হয়ে গেল পজিটিভ k ক্যাপের দিকে, এটা ভেক্টর b1, এটার জন্য একটা 1 নম্বর কয়েল। আর 2 নম্বর কয়েলের জন্য b2 যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত, মিউ নট ইনটু i এর জায়গায় এখানে বলবো 2i ডিভাইডেড বাই 2r, এটা হচ্ছে y ক্যাপের দিকে মানে j ক্যাপের দিকে, এটা এইভাবে কারেন্ট আছে। আর i এর যেটা আছে এরকম ভাবে আছে z এর দিকে, আর এটা এইভাবে ঘুরছে বলে পজিটিভ y এর দিকে। বেশ, আমাদের রেজাল্ট্যান্ট হবে হচ্ছে এই দুটোর অ্যাডিশন, তাহলে b1 প্লাস b2, obviously this is equal to mod b করলে তাহলে আসবে কত, mod b আমাদের করলে আসছে হচ্ছে মিউ নট, আচ্ছা ভেক্টর b ইকুয়াল টু আমরা শেষ করি, তাহলে মিউ নট i ডিভাইডেড বাই 2r কমন, মিউ নট যদি বাই 2r কমন নিলে তাহলে i k ক্যাপ প্লাস 2, আচ্ছা আইটাকেও নিয়ে নিতে পারি, তাহলে k ক্যাপ প্লাস 2j ক্যাপ, তাহলে mod b ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে মিউ নট i ডিভাইডেড বাই 2r, এর শুধুমাত্র তাহলে k ক্যাপ প্লাস 2j ক্যাপের মড ভ্যালু হচ্ছে রুটের ভেতরে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, দ্যাট ইজ 5j এটা আসবে। সো √5 মিউ নট i ডিভাইডেড বাই আমাদের 2r। দেখো ভেক্টোরিয়ালের ব্যাপারটাকে আমরা আনতে পারলাম, আবার ম্যাগনিটিউড কত হয় সেটাও আমাদের একসঙ্গে দুটোই কিন্তু এড়িয়ে গেল। তো দিস ইজ দি অ্যান্সার। আমরা অনেকগুলো প্রবলেম করলাম এবং তোমরা শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখেছো, মানে হচ্ছে অনেকটাই প্রবলেম আমরা করেছো, তোমরা বুঝতে পেরেছো। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে ব্যাপারটা একটু জানিয়ে দিও। আমাদের সমস্ত ভিডিওগুলোই আমরা পাচ্ছি ফিজিক্স স্কুলে, এবং এছাড়াও ফিজিক্স স্কুল যে আমাদের ফেসবুক পেজ আছে ওখানেও কিন্তু ভিডিওগুলো তোমরা পাবে। ওকে।